Sim. শুধু আগুনের তুলে কি সুন্দর করে আগুনের তুলে করে তুলবে আসসালামু আলাইকুম। যারা আমার সাথে অনলাইনে যুক্ত আছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, স্পষ্ট কথা শোনা যাচ্ছে কিনা, ভয়েস শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আমরা কে কে যুক্ত হতে পেরেছি, আমরা কে কে যুক্ত হতে পেরেছি আমাদেরকে একটু জানাবেন প্লিজ। ক্লাস কি 12টায় ছিল না 12:30টায় ছিল? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার আছে না? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আশা করি যারা ক্লাসে উপস্থিত হয়েছেন, গতকালকে সবাই ছিলেন, গতকালকে থেকে আবার আজকেও আমরা ক্লাস সেকেন্ড পার্ট আলোচনা করব, লেকচার 14 ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। আমরা গতকালকে কথা বলেছিলাম যে ভাই আমি ভালো আছি, আপনাদের দোয়া ইনশাল্লাহ খুবই ভালো আছি। গতকালকে আমরা আলোচনা করছিলাম ইংলিশ টু বাংলা যে অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদের আত্মজীবনী আমরা পড়ছিলাম, আত্মজীবনী। আজকেও আমরা ইংলিশ টু বাংলার কিছু অনুবাদ, কিছু টিপস নিয়ে কথা বলবো, যেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। গতকালকে আমরা একটা থিওরি বলছিলাম এরকম এরকম যে 1 2 3 4 5, যদি সামারি আমরা বলি, এটা যদি ইংরেজি স্ট্রাকচার হয় তাহলে এটা বাংলা স্ট্রাকচার কি হবে? আমরা গতকালকে বলছিলাম এরকম যে উল্টো হয়ে যাবে, তাহলে কি হবে? 5 4 3 2 আর হলো 1। এটা হলো আমাদের 1 নাম্বার স্ট্রাকচার ছিল। আমরা অনেকক্ষণ সময় ব্যাপী আমরা এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আর 2 নাম্বার স্ট্রাকচারটা ছিল আমাদের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে? এই ফাইনাইট ভার্বটা বের করতে হবে।
এই ফাইনাইট ভার্বটা চিহ্নিত করতে হবে। কারণ কি, ইংরেজি বাক্যে এই ফাইনাইট ভার্বের অবস্থান যেখানেই হোক, যেখানেই থাকুক, বাংলা বাক্যে এটার অবস্থান সবার শেষে। আপনাদের মনে আছে কিনা, বাংলা বাক্যে এটার অবস্থান সবার শেষে। এই কথাগুলো আমরা গতকালকে ক্লাস আমরা বলছিলাম। এটার অবস্থান যেখানে যে প্রান্তে যে অবস্থায় থাকুক, এটার অবস্থান সবার শেষে যাবে। তারপর আমরা 3 নম্বরে বলছিলাম যে নন ফাইনাইট ভার্ব আমরা খুঁজে বের করতে হবে। কারণ কি, নন ফাইনাইট ভার্ব আমরা কেন বের করতে হবে, তো এটার বিশ্লেষণ আজকে আমরা দেব যে নন ফাইনাইট ভার্বের অবস্থানটা কেমন হয়, নন ফাইনাইট ভার্ব কোন কোন ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে, নন ফাইনাইট ভার্বের আত্মজীবনীটা আমরা জানবো, ফাইনাইট ভার্বের আত্মজীবনীটা আমরা জানবো। তো গতকালকে আরো কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম। সাবজেক্ট নিয়ে কথা বলেছিলাম, অবজেক্ট নিয়ে কথা বলেছিলাম, কমপ্লিমেন্ট নিয়ে কথা বলছিলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আরেকটা বিষয় ছিল হলো এক্সটেনশন। তো এক্সটেনশন গুলো কি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এগুলো হলো অনুবাদের প্রাণ বিন্দু, প্রাণ কেন্দ্র। এগুলো যদি আমরা না বুঝি, কোনো বাক্য আপনার কন্ট্রোলে আসবে না। এগুলোকে বলা হয় স্ট্রাকচার অথবা সিনট্যাক্স। ওয়ার্ডগুলো কিভাবে বসবে, কার পরে কোনটা আসবে, অর্ডার গুলো আমাদের জানতে হবে। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা আবার এখন কথা বলবো। তারপর সরাসরি কিছু প্র্যাকটিসে যাব। এ হলো আমাদের ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের মধ্যে এই ভার্বগুলো আমরা পেয়েছিলাম। এক নাম্বার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যার অবজেক্ট থাকে। 2 নাম্বার ইনট্রানজিটিভ ভার্ব। কাকে বলে, যার অবজেক্ট থাকে না। 3 নাম্বার লিঙ্কিং ভার্ব। কাকে বলে, যার পরে কমপ্লিমেন্ট বসে। এই দুইটার পার্থক্য আমাদের একটু শিখতে হবে, তাহলে অনুবাদের জন্য আমাদের একটু সহজ হবে। অবজেক্ট না থাকলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা আমরা বুঝতে পারছি। তবে এই দুইটার পার্থক্য একটু আমরা জানবো, তারপর সামনে যেতে হবে। কারো স্ক্রিনশট প্রয়োজন হলে নিয়ে নিতে পারেন। খুব ভালো করে বুঝেন, অবজেক্টও নাই, কমপ্লিমেন্টও নাই। অবজেক্টও নাই, কমপ্লিমেন্টও নাই। তাহলে যে অংশটা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডটার নাম হলো এক্সটেনশন। অতিরিক্ত। অতিরিক্ত ওয়ার্ডটাই এক্সটেনশন। অতিরিক্ত ওয়ার্ডটাই এক্সটেনশন। এটা বাক্যে গেলেন, অনুবাদ করতে গেলেন, তো অনুবাদ করতে গিয়ে দেখলেন একটা ইংরেজি বাক্যকে বাংলাতে অনুবাদ করতে গেলেন, তো গিয়ে দেখলেন যে এটা অবজেক্ট না, এটা কমপ্লিমেন্টও না, তাহলে ওয়ার্ডটা কি, তাহলে এটা এক্সটেনশন। তাহলে এটা একটু বিশেষ বিবেচনায় রাখতে হবে। এই ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দগুলো আমাদের একটু বিশেষ বিবেচনায় রাখতে হবে। তাহলে আমরা একটু উদাহরণস্বরূপ এগুলো দেখি। কারণ স্ক্রিনশট প্রয়োজন হলে নিয়ে নেন প্লিজ। যদি স্ক্রিনশট নেওয়া হয় আমাকে বলবেন ওকে ডান, ওকে ডান। আমরা যারা আছি একটু রেসপন্স করবেন প্লিজ। প্রথম সেন্টেন্সে যদি আমরা বলি কমপ্লিমেন্ট
অবজেক্ট এক্সটেনশন থেকে যদি আমরা উদাহরণ টানি তাহলে হবে দেখেন নাইনটিন 1971 sacrifice their honor and valuable lives খেয়াল করে দেখবো আমরা এই সেন্টেন্সটা আমরা ফাইন্ড আউট করতে গেলে আমাদের চিন্তা করতে হবে প্রথমত এই সেন্টেন্সের ফাইনাইট ভার্বটা কি আমাকে একটু বলেন যে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্বটা কি এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হলো এই শব্দটা হলো ট্রানজিটিভ ভার্ব শব্দটা কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব কেন ট্রানজিটিভ ভার্ব এই শব্দটা দেখেন একটা অবজেক্ট আছে স্যাক্রিফাইস করেছিল প্রশ্ন করে কি বা কাকে স্যাক্রিফাইস করেছিল তাহলে স্যাক্রিফাইস করেছিল কি স্যাক্রিফাইস করেছিল देयर অনার এন্ড ভ্যালুয়েবল লাইফস তাদের সম্মান এবং তাদের মূল্যবান জীবনও কি করেছিল বিসর্জন দিয়েছিল এখন যেহেতু অবজেক্ট আছে তাহলে এটা কি ফাইনাইট ভার্ব তো আমরা বলছি এই ফাইনাইট ভার্বটা হলো আমাদের মূল শক্তি অনুবাদের ক্ষেত্রে তো বিসর্জন দিয়েছিল তো এখানে আমাদের বুঝতে হবে ধরেন এটাতে দুইটা পার্ট এটা হলো একটা পার্ট আর এটা হলো আরেকটা পার্ট তার মানে এই অনুবাদের বক্স হবে তিনটা খেয়াল করে দেখেন এই বক্সে সর্বশেষ যে বক্সটা এটা স্যাক্রিফাইস শব্দটার অনুবাদ আসবে স্যাক্রিফাইস শব্দটার অনুবাদ মানে বিসর্জন দিয়েছিল খুব ভালো করে বুঝেন আমরা ইংলিশ থেকে যখন বাংলা অনুবাদ করব এই ফাইনাইট ভার্বটা যেটা ট্রানজিটিভ ভার্ব বা ফাইনাইট ভার্ব বলেন এটাকে আমরা সবার শেষে বক্সে দিতে হবে রাইট আর সাবজেক্ট আর অবজেক্টের বিষয়টা হলো আগে দুইটাতে আসবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন এখন সাবজেক্টটা অনুবাদ করলে আমরা উল্টে অনুবাদ করতে হবে এই হলো প্রেপোজিশন তাহলে এটা সেকশন 1 আর এটা হলো সেকশন 2 আর এটা হলো সেকশন 3 দেখেন বুঝেন কিনা আমাদের সাবজেক্টের মধ্যে তিনটা সেকশন প্রেপোজিশন যেহেতু দুইটা তাহলে প্রথম যদি অনুবাদটা বসান এভাবে বসাইতে হবে 3 2 আর হলো 1 এবার অনুবাদ করলে কি হবে দেখেন তো 1971 সালে এটা হলো ইন এটা হলো বিভক্তির ব্যবহার ইনের ব্যবহার এ ও তের ব্যবহার সপ্তমী বিভক্তির ব্যবহার খেয়াল করে দেখেন ইন আর হলো এট প্রেপোজিশনটা সপ্তমী বিভক্তির ব্যবহার তাহলে এটা একটা সেকশন বাংলা শব্দগুলো যেমন যুক্ত হবে বিভক্তি দিয়ে ইংরেজি শব্দগুলো ঠিক এরকম যুক্ত হবে প্রেপোজিশন দিয়ে এই প্রেপোজিশনের অনুবাদ যদি করেন 1971 সাল আপনাকে বলতে হবে 1971 সালে যেহেতু ইন আছে এটা হলো সপ্তমী বিভক্তি যেহেতু ইন আছে এটা হলো সপ্তমী বিভক্তি তার মানে হলো আপনাকে বলতে হবে ইন তার মানে সালে তাহলে আমরা কি বলবো প্রথমে কি বলবো 1971 সালে শব্দটা হলো বাংলাদেশ
এটাতে একটা ষষ্ঠ বিভক্তি আছে, এটা হলো র এর ব্যবহার বা এর এর ব্যবহার। ষষ্ঠ বিভক্তির জন্য ব্যবহার করা হয় র আর হলো এর। তাহলে 1971 সালে বাংলাদেশ না বাংলাদেশের, বাংলাদেশ হবে না, হবে বাংলাদেশের, যেহেতু একটা র বিভক্তি আছে মানে অফ আছে, অফ এর জন্য ষষ্ঠ বিভক্তি ব্যবহার করতে হবে। তাহলে 1971 সালে বাংলাদেশের সাহসী নারীরা, এই শব্দটা প্লুরাল দেখেন, উমেন। তাহলে 1971 সালে সাহসী নারীরা এই বক্সে যাবে। তাহলে আমরা লিখবো 1971 সালে বাংলাদেশের সাহসী নারীরা। তারপরে কিন্তু স্যাক্রিফাইস বসানো যাবে না, কারণ এটা যাবে সবার শেষে। গতকালকে যারা আমরা ক্লাস করেছি তারা আমরা বুঝতে পেরেছি যে ফাইনাইট ভার্ব মানে হলো এটাকে ধরে মুসৃণে একদম সবার শেষে বসাতে হবে। উদাহরণ দিয়েছিলাম ভালো খাবার আমরা পরে খাবো, এরকম বাচ্চাকাল থেকে একটা উদাহরণ দিয়েছিলাম। তো এটার অবস্থান হলো এই শেষের বক্সে যাবে স্যাক্রিফাইস। বিসর্জন দিয়েছিল এই কথাটা সবার শেষে বসাবেন। এবার তাহলে এটা 1 নাম্বার কাজ চলে গেল। তাহলে 2 নাম্বার সেকশনে আসবে কি, বাকি পার্টটা বসাবো। তাহলে কি দেয়ার অনার এন্ড ভ্যালুয়েবল লাইফস, তাকে অর্থটা কি দাঁড়াবে? তাহলে এইভাবে এখানে লিখতে হবে দেয়ার অনার এন্ড ভ্যালুয়েবল লাইফস। এটার মানে কি, তাদের সম্মান এবং মূল্যবান জীবন। দেয়ার অনার এন্ড ভ্যালুয়েবল লাইফস যদি অনুবাদ করেন কি হবে, দেয়ার অনার তাদের সম্মান এবং তাদের মূল্যবান জীবন, অথবা বলতে পারেন তাদের মূল্যবান জীবন এবং তাদের সম্মান। টোটালটা যদি আমরা অনুবাদ করি তাহলে এটা শুধু একটা সেকশন, সরাসরি বসাইলেই হবে, এটা সেকশন এখানে একটা, তাহলে একটা এখানে বসাইলেই হয়ে যাবে অনুবাদ। তাহলে আমরা এই বক্সের মধ্যে কি ছিল, এই বক্সের মধ্যে ছিল 1971 সালে বাংলাদেশের সাহসী নারীরা তাদের সম্মান এবং মূল্যবান জীবন, এই হলো স্যাক্রিফাইস, বিসর্জন দিয়েছিল। এই অনুবাদটা আমরা বুঝতে পেরেছি কিনা দেখেন, সেকশন গুলো উল্টাতে হয় কিভাবে, আর এটা যে ট্রানজিটিভ ভার্ব এটা বুঝতে পেরেছে কিনা, এটা যে ফাইনাইট ভার্ব। ইয়েস অর নো কিছু বলবেন, আমি সামনে উদাহরণ দেব আরো। ওকে, in the history of ওকে, আমি একটু আবার শুরুতে লিখছি। The great liberation war of Bangladesh, is a remarkable event in the history of the world, পৃথিবীর ইতিহাসে, খেয়াল করে দেখেন in the history of the world। এই সেন্টেন্সে আপনাকে যদি বলে
যে ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে আপনি কি বলবেন? সেন্টেন্স একটু পড়ে দেখেন, ঠান্ডা মাথায় একটু চিন্তা করব। অনুবাদ জোরাজুরি করলে হবে না, অনুবাদ তাড়াহুড়া করলে হবে না। অনুবাদ শিখতে হলে অ্যানালাইসিস শিখতে হবে, বুঝতে হবে। এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব কোনটা? ওকে, অসংখ্য ধন্যবাদ। অনেকেই খুব সহজেই জিনিসগুলো বুঝতেছেন। এটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো লিঙ্কিং ভার্ব। এই ফাইনাইট ভার্বটার নাম হলো লিঙ্কিং ভার্ব। এই ফাইনাইট ভার্বটার নাম হলো লিঙ্কিং ভার্ব বা টু বি ভার্ব। সহজ কথায় মাথায় রাখেন, এটা টু বি ভার্ব। এটা হলো টু বি ভার্ব। তো সাধারণত এই টু বি ভার্বের কোনো মিনিং হয় না। তো আমরা তো জানি অনুবাদের ক্ষেত্রে সাধারণত কি হয় না, মিনিং হয় না। যদি টু বি ভার্ব হয় তাহলে পার্ট কয়টা? এই হলো একটা, আর হলো এই হলো দুইটা। এখন এটার জন্য আমাদের বক্স দরকার ছিল তিনটা। খেয়াল করে দেখেন, এই হলো একটা বক্স, এই হলো একটা বক্স, আর এই হলো একটা বক্স। এটা হলো এম ইজ আর ওয়াজ আর টু বি ভার্বের বক্স। তার মানে শেষের যে ভার্বটা আছে এটার অর্থ তো আর হবে না, কিন্তু ঠিক রাখতে হবে। এটার অর্থ না লিখলেও এই বক্সটা ঠিক রাখতে হবে মনের দিক থেকে, তাহলে অনুবাদ সহজে মিলবে। এখন এটার অর্থ হয় না সেটা ধরে নিলাম, সমস্যা নেই। এই হলো টু বি ভার্ব, তাহলে আগের অংশটা চিন্তা করেন। এই হলো একটা সেকশন, এই হলো প্রেপোজিশন। তাহলে এটা র আর হলো এর ব্যবহার, ষষ্ঠ বিভক্তির ব্যবহার, রাইট? যদি আমরা উল্টে লিখি তাহলে এই বক্সের মধ্যে যাবে হলো দুইটা সেকশন, এই হলো এক আর এই হলো দুই। তাহলে আপনাকে যদি এইভাবে লেখেন এক আর হলো দুই, তাহলে আপনাকে কি লিখতে হবে? 2 প্লাস 1, তাহলে বাংলা অনুবাদ হবে 2 প্লাস 1, 1 প্লাস 2। যদি লেখেন 2 প্লাস 1 তাহলে বাংলা অনুবাদ। তাহলে এই বক্সে আমরা কি লিখব? এই বক্সে লিখব বাংলাদেশের, শব্দটা কিন্তু বাংলাদেশ, কিন্তু আপনাকে বলতে হবে বাংলাদেশের। কি নেট প্রবলেম, কি সমস্যা? আপনাদের কি কথা শুনতে প্রবলেম হচ্ছে? আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করেন, তাহলে আমি ক্লাস শুরু করব। নেটে কোনো প্রবলেম হচ্ছে দেখো তো। না হুম? না, ঠিক আছে। ঠিক আছে। এখন কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার, রাইট? ওকে, আমরা বলছিলাম যে এখানে এই যে টু বি ভার্ব, তো টু বি ভার্বের অনুবাদ করতে গেলে এটার কোনো অর্থ পাবেন না। ওকে, নাও ওকে, নাও উই ক্যান কন্টিনিউ। আমরা এখন কন্টিনিউ করতে পারি নাকি? ওকে, তাহলে এই বক্সটা আপনার খালি থাকবে, রাইট? এই বক্সটা আপনার খালি থাকবে। আমরা যে ভার্বের বর্বটা আমরা জানি ফাইনাইট ভার্ব সবার শেষে বসে, কিন্তু টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব এগুলোর কোনো অর্থ হয় না। তো সেই জন্য কি করবে, এটা খালি থাকবে। এবার এক নম্বর যে ইয়াটা পেলাম, সাবজেক্টটা পেলাম, তাহলে এটার জন্য আমরা কি সিলেক্ট করব? উল্টো অনুবাদ যদি করি, বাংলাদেশ
দেখেন দুইটা সেকশন পেলাম, প্রেপোজিশন দিয়ে দুইটা সেকশন যুক্ত আছে, আমরা জানি উল্টে লিখতে হবে। তাহলে আছে হলো 1 2, এখানে আছে হলো 1 2, কিন্তু আপনি অনুবাদ করলে কি বলবে, লিখবেন 2 আর 1 ইজ ইকুয়াল টু বাংলা অনুবাদ 1 2। আপনি যদি এটাকে উল্টান হবে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু বাংলা অনুবাদ। তাহলে আমরা কি লিখবো, এই বক্সের ভিতরে লিখবো বাংলাদেশ না বাংলাদেশের, শব্দটা হবে বাংলাদেশের, যেহেতু র বিভক্তি আছে, তাহলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। তাহলে এই বক্সের ভিতরে বসবে বাংলা অনুবাদ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। তাহলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। তারপর 2 নাম্বার বক্সে কি আসবে, এই বাকিটা আসবে। খেয়াল করে দেখেন বাকিটা কি, এই হলো একটা সেক্টর, দেখেন এই হলো একটা সেক্টর। আমরা একটু সহজে বোঝার চেষ্টা করব, দুইটা সেক্টর। তাহলে 2 নাম্বার বক্সে আছে হলো 1 2, এই হলো 3। তাহলে আমরা লিখবো কি 3 2 আর হলো 1 ইজ ইকুয়াল টু বাংলা অনুবাদ। ঠিক ম্যাথের মতো চিন্তা করেন, ম্যাথমেটিক্স যেভাবে থিওরি প্রয়োগ করেন ঠিক এইভাবে। তাহলে বাংলা অনুবাদ করলে প্রথমে কি করতে হবে, উল্টে লিখতে হবে। প্রথম লিখতে হবে অফ দা ওয়ার্ল্ড, তাহলে কি লিখবো পৃথিবীর বা বিশ্বের। প্রথম শব্দ লিখবো পৃথিবীর অথবা বিশ্বের, পৃথিবী লিখলে হবে না, পৃথিবীর লিখতে হবে বা বিশ্বের লিখতে হবে বা বিশ্বে লিখতে হবে। তাহলে পৃথিবী, এই হলো ইন দা হিস্ট্রি, ইতিহাসে, ইতিহাস লিখলে হবে না, পৃথিবীর ইতিহাস লিখলে হবে না, পৃথিবীর ইতিহাসে এ অতে সপ্তমী বিভক্তি আছে একটা, এই যে দেখেন ইন, ইন এট টু, এগুলো সপ্তমী বিভক্তির কাজ করে। তাহলে ইন দা হিস্ট্রি, তাহলে হবে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। তাহলে পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা, এখানে বাংলা অনুবাদটা বসবে পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা, এই বক্সে বসবে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার তো অনুবাদ লাগবেই না, টু বি ভার্বের অনুবাদ করতে হয় না, তবে বক্স ঠিক থাকবে। তাহলে টোটাল অনুবাদটা কি হবে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, এই বক্সে বসবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। তারপরে কি বসবে, পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা, অনুবাদ শেষ। টু বি ভার্ব নিয়ে আপনার মাথা গরম করতে হবে না, যেহেতু এটা টু বি ভার্ব, এই ফাইনাইট ভার্বটা নিয়ে আপনাকে মাথা গরম করতে হবে না। এবার এই অনুবাদটা বুঝতে পেরেছে কিনা একটু আমাকে বলবেন। আমাকে একটু জানাবেন। এই এখন যে বাক্যটা দেখলেন, যে টু বি ভার্বের পরে যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু অবজেক্ট না, এটা হলো কমপ্লিমেন্ট। টু বি ভার্বের পরে যে অংশগুলো বসে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, এটাকে বলা হবে কমপ্লিমেন্ট। যারা সেন্টেন্সে লেখা আছে খেয়াল করে দেখেন, কমপ্লিমেন্টের একটা সুবিধা হলো এরকম, তাহলে আমরা অবজেক্ট দেখলাম, কমপ্লিমেন্টও দেখলাম, সাবজেক্টও দেখলাম। এবার যদি আমরা এক্সটেনশন দেখি,
খেয়াল করে দেখবো এই সেন্টেন্সটা যদি আমরা অ্যানালাইসিস করি, এই সেন্টেন্সটা যদি আমরা অ্যানালাইসিস করি, এটা হলো ফাইনাইট ভার্ব। আমরা পেয়েছি, প্রশ্ন করেন কি পেয়েছি, কি পেয়েছি? আওয়ার বাংলা ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ভাষাটা আমরা পেয়েছি, বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন এক্সচেঞ্জ অফ আওয়ার ফ্ল্যাগ 1971। কেউ করে দেখেন, এটা হলো ফাইনাইট ভার্বের অংশ আর এটা হলো সাবজেক্টের অংশ। তাহলে এটাতেও যদি আপনি তিনটা বক্স করেন, খেয়াল করে দেখেন, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, খুব ঠান্ডা মাথায়। তাহলে আমরা জানি এই গট এই সবার শেষের বক্সে যাবে, মানে পেয়েছি শব্দটা, পেয়েছিলাম, পেয়েছিলাম, এই গট শব্দটা সবার শেষে যাবে। এবার এটাকে যদি আপনি সিলেক্ট করেন, খুব ভালো করে বুঝেন, যেহেতু আপনি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করবেন, এটাও এখানে বসাতে পারেন অথবা এটা এখানে বসাতে পারেন, খুব ভালো করে বুঝেন। বাকি যে পার্টটা আছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হলো একটা পার্ট, রাইট, একটা সেকশন, আর এটা হলো একটা সেকশন, এটা সাবজেক্টের অংশ আর বাকিটা হলো অবজেক্টের অংশ, ভার্বের আগে পরে, ভার্বের আগে পরে। কারণ এখানে এই সেন্টেন্সে দেখবেন ভার্ব শুধু একটা, তার মানে আপনি নিঃসন্দেহে ঠান্ডা মাথায় এটাকে তিনটা বক্স তৈরি করতে পারেন। ভার্বের যে বক্সটা এটা সবার শেষে যাবে, এই ভার্বের যে বক্সটা এটা সবার শেষে যাবে, আর বাকি দুইটা বক্স বাকি দুইটা দিয়ে ফিল আপ করবেন, অনুবাদ মিলে যাবে, যে কোনো সেন্টেন্সের অনুবাদ। এখন এই আগেরটা যে আগে বসাইতে হবে এমন না, আপনি যদি বুঝতে পারেন, ভাষা বাংলা ভাষা সাজিয়ে লিখতে পারেন, আগেরটা পরে যেতে পারে, পরেরটা আগে যেতে পারে, কিন্তু ফাইনাইট ভার্বের অপশনটা সবার পরে দিবেন। তাহলে আমরা যদি এটা অনুবাদ করি, এ হলো একটা প্রেপোজিশন, এ হলো আমাদের প্রেপোজিশন, এ হলো আমাদের প্রেপোজিশন। তাহলে আমরা যদি অনুবাদ করি, এটা যদি বলি উই, তাহলে এটা একটাই মাত্র, এই একটাই অনুবাদ হবে। তাহলে আমরা তাহলে লিখতে হবে 1952 সালে, কি লিখতে হবে? উল্টো লিখতে হবে। কথা ক্লিয়ার কিনা দেখেন, উল্টো লিখতে হবে। আমরা লিখবো আমরা 1952 সালে ইন এক্সচেঞ্জ অফ ব্লাড, মানে রক্তের বিনিময়ে। দেখেন উল্টো লিখতে হবে, 1952 সালে রক্তের বিনিময়ে, 1952 সালে রক্তের, এ হলো ব্লাড, আর আমাদের রক্তের বিনিময়ে, এ হলো ইন, এ হলো রক্ত, ষষ্ঠ বিভক্তি এ, রক্তের বিনিময়ে, এ আছে, বিনিময়ে এ আছে, এই ইনের কারণে এ আসছে। তাহলে 1952 সালে এ, তাহলে এটা একটা ইন আছে, 1952 সাল না 52 সালে, রক্তের, রক্ত না রক্তের, রক্ত বলে ভুল হবে, রক্তের বলতে হবে, ষষ্ঠ বিভক্তি আছে, রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা, 1952 সালে রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা পেয়েছে। অথবা আপনি বলতে পারেন 1952 সালে রক্তের বিনিময়ে বাংলা ভাষা আমরা পেয়েছি। আমরা এখানে লিখলে হবে, এখানে লিখলে হবে, খেয়াল করে দেখেন, কিন্তু পেয়েছি শব্দটা পরে লিখতে হবে। এই অনুবাদটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন? থিওরিটা সবসময় প্রয়োগ করবেন, যতদিন অনুবাদ করবেন এই থিওরি প্রয়োগ করবেন, তাহলে উল্টে লিখবেন, এই বক্স তৈরি করে নেবেন, দেখবেন এটাতে কয়টা পার্ট। আমাকে একটু হেল্প করেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা?
আমরা যারা আছি একটু হেল্প করবেন, একটু মতামত জানাবেন কথাগুলো বুঝতে পারতেছেন কিনা। আমরা আর একটু জটিল বড় সেন্টেন্সে যাব, আস্তে আস্তে যাব। তাহলে ইংলিশের যে স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন, ইংলিশের যে স্ট্রাকচারটা ছিল এরকম ছিল। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, সাবজেক্ট এই হলো ভার্ব প্লাস অবজেক্ট, অথবা বলতে পারেন এটা কমপ্লিমেন্ট, অথবা বলতে পারেন এটা কমপ্লিমেন্ট। তাহলে এখানে বক্স দেখা গেল আমাদের তিনটা। এটা যদি ইংলিশের বক্স হয় 1 2 আর 3, আর এটা যদি বাংলার বক্স হয় তাহলে আমরা কি লিখব? এই 2 নাম্বার বক্সটা এখানে চলে যাবে। খুব সহজ সূত্র। ভার্বের ব্যাপারে আপনি ফাইনাইট ভার্বের ব্যাপারে খুব সচেতন থাকবেন। 2 নাম্বার বক্সটা পরে চলে যাবে। আর বাকি দুইটা বক্স এখানে একও লিখতে পারেন, দুইও তিনও লিখতে পারেন। এখানে তিনও লিখতে পারেন, একও লিখতে পারেন। তাও অনুবাদ মিলে যাবে। কিন্তু এই বক্সটাকে সবার পরে দিতে হবে। এটা হলো অনুবাদের নিয়ম। কারো প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এখন আমরা স্টেপ বাই স্টেপ একটু সামনে যাব। এটা হলো ইংলিশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ভার্বটা পরের বক্সে চলে যাবে। সামনে যাচ্ছে। এবার এই হলো ইংলিশ সূত্র, সাবজেক্ট প্লাস এই হলো ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। এই হলো, খেয়াল করে দেখেন, ইংলিশের বক্স, এটা হলো ইংলিশের বক্স। এবার আমরা যদি বাংলা লিখি, খুব খেয়াল করে দেখেন, যদি আমরা বাংলায় লিখি তাহলে 1 নাম্বার কি সাবজেক্ট, 2 নাম্বার কি ফাইনাইট ভার্ব, আর 3 নাম্বার হলো এক্সটেনশন। তাহলে আমরা এই 2 নাম্বারটা সবার শেষে চলে যাবে বাংলা অনুবাদের ক্ষেত্রে। এবার এক্সটেনশনটা 3 নাম্বার, আর এটা হলো 1 নাম্বার। বসান, তাহলে অনুবাদ মিলে যাবে। এখন কেউ যদি মনে করেন না 1 নাম্বারটা আগে লিখবো 3 নাম্বারটা পরে লিখবো, তাও অনুবাদ মিলবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি উদাহরণ দিচ্ছি। স্ক্রিনশট কমপ্লিট হলে আমাকে বলবেন ওকে ডান। যারা আমরা আছি একটু জানাবেন। স্ক্রিনশট নিতে পেরেছেন কিনা আমাকে বলবেন।
এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেব, ভালো করে বুঝেন। খেয়াল করে দেখেন, এই হলো ফাইনাইট পার্ট। তো আমরা বলছিলাম এই ফাইনাইট ভার্বের, এই হলো আমাদের ফাইনাইট ভার্ব। আমরা বলছিলাম ফাইনাইট ভার্ব আমরা 3 নাম্বার বক্সে লিখবো, রাইট? তাহলে আগে যে এক্সটেনশন আছে দেখেন, অন দা ব্যাংক অফ দা যমুনা ইন 1900, এই হলো প্রেপোজিশন, এই হলো প্রেপোজিশন। তো ঠান্ডা মাথায় চিন্তা করেন, তিনটা পার্টে বিভক্ত হয়ে গেছে। স্ট্রাকচারটা এরকম ছিল, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর হলো এক্সটেনশন। তার মানে হলো বক্সগুলো এমন ছিল, 1 2 3। রাতে যখন এটাকে ইংলিশে অনুবাদ করবেন, মনে আছে কিনা, এই দুইটাকে সবার শেষে রাখতে হবে, রাইট? তাহলে প্রথমে আমরা কি লিখবো বলেন? প্রথমে আমরা 1 ও লিখতে পারি, 3 ও লিখতে পারি। যদি 3 লেখেন তাও হবে, খেয়াল করে দেখেন, 3 লিখলেও আগে হবে, 1 লিখলেও আগে হবে, তবে 2 লিখলে আগে হবে না, স্বাভাবিক যে প্রসেস। তাহলে আমরা কি লিখবো? উল্টে লিখবো। 1632 সালে, 1632 সালে যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ হয় বা করা হয়েছিল। খেয়াল করে দেখেন, আপনার যে বক্স, শেষের যে বক্স 2 নম্বরে যাবে, তারপর আপনি বসান বাকিগুলো, 3 বসান, 1 বসান, 2 বসান। এই অনুবাদটা বুঝতে পেরেছেন কিনা বলেন? এই অনুবাদ খানি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন প্লিজ, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন। এক্সটেন্ডও, যেটা এক্সটেনশন, সেটাও ফাইনাইট ভার্বের আগে নিয়ে আসতে হবে, এটাকেও ফাইনাইট ভার্বের আগে নিয়ে আসতে হবে, ফাইনাইট ভার্ব সবার পরে রাখতে হবে। অবজেক্ট বসান, কোনো সমস্যা নাই, সাবজেক্ট বসান, এক্সটেনশন বসান, তাও কোনো সমস্যা নেই। ওকে,
আমরা পরের স্ট্রাকচারটা খেয়াল করব, খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, ইংলিশ থেকে বাংলা অনুবাদের জন্য খুব ইফেক্টিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। সাবজেক্ট ফাইনাইট ভার্ব, খেয়াল করে দেখেন, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা আরেকটা ইংরেজি স্ট্রাকচার, এটা আরেকটা ইংরেজির খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। খেয়াল করে দেখেন, কারো প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন, কারো প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখেন বা লিখে রাখেন। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কারো প্রয়োজন হলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ হলো দেখেন একটা বক্স, এটা একটা বক্স, আপনি বলতে পারেন এটা একটা বক্স, এটা একটা বক্স, খুব ভালো করে বুঝেন, অথবা এই দুইটাকে একটা বক্স মনে করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার নন ফাইনাইট ভার্ব, এটা একটা বক্স। খুব ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এই ফাইনাইট ভার্বের বক্সটা আমরা জানি সবার শেষে, এই ফাইনাইট ভার্বের বক্সটা সবার শেষে। এবার বাকি বক্সগুলো আগে বসান। ধরেন এটা সাবজেক্টের বক্স, এটা অবজেক্টের বক্স, খুব ভালো করে বুঝেন। এটা এক্সটেন্ডের বক্স, এটা নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশনের বক্স। দেখেন বুঝেন কিনা? আপনি এগুলো সিকোয়েন্সলি বসান, কোনো সমস্যা নেই। তবে এই বক্সটা যেখানেই বসান এটাকে একসাথে নিয়ে যেতে হবে। এই নন ফাইনাইট ভার্ব অবজেক্ট আর হলো এক্সটেনশন, এটা একসাথে নিয়ে যেতে হবে। এটা এখানেও বসাতে পারেন, আবার এটা এখানেও বসাতে পারেন, এখানেও বসাতে পারেন। আর সর্বশেষ যে বক্সটা হবে এটা হলো ফাইনাইট ভার্বের বক্স, এটা সবসময় শেষে থাকবে। নন ফাইনাইট ভার্বের যে সেকশনটা এটা একসাথে থাকবে। আমি আবারও বলছি, নন ফাইনাইট ভার্বের সাথে যুক্ত যে ওয়ার্ডগুলো, আমি যদি এইভাবে বলি, দেখেন আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি এই বক্সের ভিতরে বসান নন ফাইনাইট ভার্ব, তাহলে প্রথমে কি লিখবেন? এই নন ফাইনাইট ভার্ব, ভালো করে বোঝেন, নন ফাইনাইট ভার্ব বসাবেন। এই হলো নন ফাইনাইট ভার্বের বক্স, প্লাস এটা অবজেক্ট প্লাস এটার এক্সটেনশন। এই পুরোটা একসাথে যাবে। যেখানে বসান ফাইনাইট ভার্বের আগে বসাবেন, ফাইনাইট ভার্বের পরে আর কিছু থাকবে না। আমি কথা বোঝাতে পারছি কিনা আমি জানি না। যেখানেই বসান এটা একসাথে যাবে। প্রথমে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, তারপর অবজেক্ট, তারপর মানে নন ফাইনাইট ভার্বের একটা অবজেক্ট থাকতে পারে, আবার নন ফাইনাইট ভার্বের একটা এক্সটেনশন থাকতে পারে। খেয়াল করে দেখেন। এখন কি করতে হবে? উল্টো লেখা শুরু করে দেবেন। ধরুন এখানে আছে 1 2, এই হলো 3।
তো এখানে উল্টে লিখবেন, অনুবাদ লিখলে বাংলা অনুবাদ করলে কি করবেন 3 2 আর হলো 1। নন ফাইনাইট ভার্বকেও উল্টে লিখতে হবে আবার। আমি উদাহরণ দেব, সবাইকে एग्जांपल দেব, নোটগুলো একটু বোঝার চেষ্টা করি। আপনারা অনুবাদ করলে অনুবাদ শুরু করেন, অনুবাদ কখন চিন্তা করেন না, অনুবাদের একটা আত্মজীবনী আছে, এটা একটা হলো আত্মজীবনী অনুবাদে, কোন ওয়ার্ড কেন কোথায় যাবে। ওকে, ধরেন আপনি যদি বলেন এরকম, যদি বলেন টু সে দা ডিগনিটি অফ বাংলাদেশ, এটা যদি অনুবাদ করেন, খেয়াল করে দেখেন, এ হলো নন ফাইনাইট ভার্ব, কি পাইছি নন ফাইনাইট ভার্ব। আমরা গতকালকে বলছিলাম এই ফাইনাইট ভার্ব হলো টেন্স চেনা যায়, আর নন ফাইনাইট ভার্ব হলো টেন্স চেনা যায় না। যদি টেন্স চেনা না যায় এটা নন ফাইনাইট ভার্ব, আর যদি টেন্স চেনা যায় এটা ফাইনাইট ভার্ব। তো এখন একটা নন ফাইনাইট ভার্ব আমি ছোট্ট করে একটু প্রয়োগ করলাম, সেন্টেন্সের মাঝে এই অংশটা আছে, বিশাল বড় একটা সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে এই অংশটা আছে টু সে, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হলো একটা সেক্টর। তারপরে দেখেন এটা হলো একটা সেক্টর, এটা হলো একটা সেক্টর, প্রেপজিশন দিয়ে বিভক্ত করা আছে। দেখেন এই নন ফাইনাইট ভার্বের অবজেক্টটা দুইটা সেকশন। সেভ মানে রক্ষা করতে চেয়েছিল, বাঁচাতে চেয়েছিল। সেভ মানে রক্ষা করতে চেয়েছিল, কি সেভ করতে চেয়েছিল? দা ডিগনিটি অফ বাংলাদেশ। তাহলে এটার অবজেক্ট হলো বাকিটা। এখন অনুবাদের নিয়ম কি? টোটালটা উল্টো লিখতে হবে। তাহলে এটাতে তিনটা বক্স, এটাতে আবার তিনটা বক্স হবে। তাহলে এটার পার্টটা তো শেষে চলে যাবে, টু সেভ এখানে চলে আসবে, আর বাকি পার্টটা উল্টে লেখেন তা তো হয়ে যায়। বাকি পার্টটা উল্টে লেখেন তাহলে কি হবে বলেন? অনুবাদে যদি আমরা বলি বাংলাদেশের সম্মান রক্ষা করতে, বাংলাদেশের সম্মান রক্ষা করতে, দেখেন রক্ষা করতে সবার পরে চলে গেছে, বাংলা অনুবাদ করলে এটা উল্টে যাবে। এখন আমি বুঝাতে চাচ্ছি এই নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের মাঝেও বসাতে পারেন, সেন্টেন্সের শুরুতে বসাতে পারেন। নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের শুরুতে বসাতে পারেন, সেন্টেন্সের মাঝেও বসাতে পারেন। এটা অনুবাদ করলে হবে বাংলাদেশের সম্মান, বাংলাদেশ সম্মান হবে না, বাংলাদেশের র বিভক্তি আছে একটা, তাহলে বাংলাদেশের সম্মান। যদি এটাকে আমরা এইভাবে বিশ্লেষণ করি, এই অনুবাদটাকে আমরা এইভাবে চিন্তা করি, দেখেন এই হলো নন ফাইনাইট ভার্ব, কোথায় থাকবে? মাঝে অথবা প্রথমে, মাঝে অথবা প্রথমে, যে কোনো জায়গায় বসান, টোটালটা একসাথে নেবেন। কি নেবেন? এই নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা একসাথে নেবেন। ধরেন এটা হলো 1, এটা হলো 2 আর এটা হলো 3, তাহলে আপনি বাংলা অনুবাদ করবেন, এটা হলো ইংলিশ, এটা হলো ইংলিশের অনুবাদ, এখন বাংলায় অনুবাদ করবেন। তো সেক্ষেত্রে কি হবে? 3 2 1। তবে মাঝে বসাতে হবে না অথবা প্রথমে বসাতে হবে, যে কোনো এক জায়গায় বসান। আর যখন ফাইনাইট ভার্ব বসাবেন এটা সব সময় শেষে, তাহলে আপনার অনুবাদ সহজে মিলবে। এই জায়গাটা ক্লিয়ার কিনা বলেন? কারো প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখেন, আমাকে একটু জানাবেন এই নোটটা বুঝতে পেরেছেন কিনা। আমি একটা ফুল বাক্য লিখে আপনাকে দেখাবো। আমরা কে কে আছি ক্লাসে আমাকে একটু জানাবেন।
যে আমি एग्जांपल দেব ভাই, আপনাদের एग्जांपल দেব, আমি জাস্ট ইংরেজির বাক্যের স্ট্রাকচারটা আমি ক্লিয়ার করছি আপনাকে। एग्जांपल আমি অবশ্যই দেব এখানে। ওকে, এই নন ফাইনাইট ভার্বটা খেয়াল করবেন, হয় মাঝে রাখবেন নতুবা প্রথমে রাখবেন, শেষে নেবেন না, তাহলে অনুবাদ মিলাতে পারবেন না। শেষে থাকবে শুধু ফাইনাইট ভার্ব। আমরা ছোট্ট একটা সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্সটা আমরা একটু সহজে বোঝার চেষ্টা করব। তো আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব কি, তো আমরা বলবো এটা হলো ফাইনাইট ভার্ব, যেহেতু এই ভার্বটা থেকে টেন্স চেনা যাচ্ছে। ওকে, এই সেন্টেন্সে আরেকটা ভার্ব আছে, সেটা হলো এটা, এটা হলো নন ফাইনাইট ভার্ব, আর এটা হলো ফাইনাইট ভার্ব। একটু খেয়াল করি আমরা, স্যাক্রিফাইস হলো ফাইনাইট ভার্ব, আর টু প্রটেক্ট হলো নন ফাইনাইট ভার্ব। তার মানে এটা হলো নন ফাইনাইট ভার্বের অংশ। একটু খেয়াল করে দেখি, তো এটাকে আমরা যেখানেই নেই একসাথে নিয়ে যাব, মনে আছে কিনা আপনাদের থিওরিটা? এটাকে আমরা, এটা হলো নন ফাইনাইট ভার্ব আর এটা হলো নন ফাইনাইট ভার্বের অবজেক্ট। এটা বাক্যের মাঝেও বসাতে পারবো কিংবা বাক্যের শুরুতে বসাতে পারবো, কোনো সমস্যা নেই। অনুবাদের, ইংলিশ থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে এটার কোনো প্রবলেম হবে না। ওকে, এখন এই যে ফাইনাইট ভার্ব, এটাকে আপনাকে সব সময় এই শেষের বক্সে রাখতে হবে। এই হলো ফাইনাইট ভার্ব, এটাকে আগে আনলে বিপদ হয়ে যাবে। মানে আপনি যদি খুব বেশি অনুবাদ ভালো পারেন তাহলে ফাইনাইট ভার্বকে সামনে নিয়ে আসতে পারবেন, তবে আপনি খুব এক্সপার্ট না হলে এটাকে সবার শেষে রাখাটাই উত্তম, তাহলে আপনার অনুবাদ সহজে মিলবে। ওকে, এবার খেয়াল করে দেখেন, এটা যেহেতু ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আবার একটা অবজেক্ট আছে, দেয়ার ভ্যালুয়েবল লাইফস। ওকে, এই ফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট আছে, তাহলে সেকশন হলো কয়টা? একটা হলো সাবজেক্টের, এই হলো একটা বক্স, তারপর এই অবজেক্টের জন্য একটা বক্স, তারপর নন ফাইনাইট ভার্বের জন্য একটা বক্স, আর ফাইনাইট ভার্ব সবার শেষে যাবে। এবার আপনি কি নন ফাইনাইট ভার্ব মাঝে বসাবেন না প্রথমে বসাবেন, এটা আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি বসালেই হয়ে যাবে। ধরেন আপনি এখানে নন ফাইনাইট ভার্ব বসাবেন, এটা নন ফাইনাইট ভার্ব বসাবেন। এখন নন ফাইনাইট ভার্ব বসালে দেখেন এই হলো নন ফাইনাইট ভার্ব, আর তা অনার অফ বাংলাদেশ, তাহলে এখানে হলো একটা সেক্টর আছে, এই হলো একটা সেক্টর আর এই হলো একটা
সেক্টর, আর এটা হলো একটা সেক্টর। নন ফাইনাইট ভার্ব নিজেও একটা সেক্টর। তাহলে কয়টা হলো? এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এটা 3 হয়ে যাবে। মানে এই বক্সের ভিতরে 3টা সেকশন বসাতে হবে। দেখেন বুঝেন কিনা। 2 সরি, এই বক্সের ভিতরে 3টা এই নন ফাইনাইট ভার্বের ভিতরে 3টা বক্স, 1 2 আর হলো 3। এখন অনুবাদ করতে হলে আপনি প্রথমে কি বসাবেন? 3, তারপর 2, তারপর হলো 1। মানে নন ফাইনাইট ভার্ব নিজেই একটা সেক্টর, তারপর অবজেক্টের মধ্যে আছে 2টা সেক্টর। দেখেন, তাহলে আমরা যদি এখানে বসাই, এই হলো 3, তাহলে 2 আর হলো 3, তাহলে আমরা কি বসাবো প্রথম বলেন? আমাদের দেশের সম্মান রক্ষা করতে। টু প্রটেক্ট মানে রক্ষা করা বা সেভ, তাহলে হবে আমাদের দেশ, তাহলে হবে আমাদের দেশের সম্মান রক্ষা করতে। তাহলে এখানে চলে গেল আমাদের দেশের সম্মান রক্ষা করতে, তাহলে অনুবাদ হয়ে গেল। তারপর কি বলবো? এই যে এখানে দেখেন, দ্য ব্রেভ পিপল অফ বাংলাদেশ অ্যালং উইথ উমেন। এবার সেকশন কয়টা দেখেন, এ হলো একটা, অ্যালং উইথ হলো আরেকটা। খেয়াল করে দেখেন, উল্টে লিখলে কি হবে বলেন তো? 3টা পেলেন, হলো 1, এ হলো 2, আর এই হলো 3। তো এই বক্সের ভিতরে যদি আপনি লেখেন 1 2 3, তাহলে অনুবাদ করলে কি লিখতে হবে? 3 2 1। তাহলে ওমেন হলো প্রথম, অ্যালং উইথ ওমেন, নারীরা সহ। অ্যালং উইথ এর একটা প্রেপোজিশন, এর অর্থ হলো সহ বা সাথে। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে নারীরা সহ বাংলাদেশের সাহসী জনগণ, নারীরা সহ বাংলাদেশের সাহসী জনগণ। তাহলে এখানে বসাবো যে বাংলাদেশের সম্মান রক্ষা করতে বা আমাদের দেশের সম্মান রক্ষা করতে নারীরা সহ বাংলাদেশের জনগণ তাদের মূল্যবান জীবন, এখানে একটা আছে শুধু, তাহলে এটা কি হবে? 1, their valuable lives, তাদের মূল্যবান জীবন। তাহলে কি করেছিল? স্যাক্রিফাইস করেছিল, বিসর্জন দিয়েছিল। খুব সহজ, চিন্তা করেন। মানে পার্টটা আপনাকে বুঝতে হবে কোনটা কার অংশ, পার্ট বাই পার্ট, ট্রেনের বগির মতো পার্ট আছে ভিতরে। তাহলে টোটালটা যদি অনুবাদ করি, তাহলে এই বক্সে ছিল যে বাংলাদেশের সম্মান রক্ষা করতে বা আমাদের দেশের সম্মান রক্ষা করতে নারীরা সহ বাংলাদেশের সকল মানুষ বা জনগণ তাদের মূল্যবান জীবন বিসর্জন দিয়েছিল। এই হলো বিসর্জন দিয়েছিল সবার শেষে। এখন কেউ যদি মনে করেন নন ফাইনাইট ভার্ব পরে দেওয়া যাবে কিনা, হ্যাঁ দেওয়া যাবে, তবে ফাইনাইট ভার্বের পরে যায়েন না। তাহলে আমরা এইভাবে যদি এটা পরে দিই, তাহলে কি হবে? নারীরা সহ, নারীরা সহ বাংলাদেশের জনগণ আমাদের দেশের সম্মান রক্ষা করতে তাদের মূল্যবান জীবন বিসর্জন দিয়েছিল। তাও হবে। নন ফাইনাইট ভার্বের অংশটা আগে পরে নিতে পারবেন, তবে একসাথে নিতে হবে। নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের অবজেক্টটাকে একসাথে নিয়ে যাবেন, অনুবাদ মিলে যাবে। অনুবাদ বুঝতে পেরেছেন কিনা বলেন? অনেকেই বলেছিলেন এক্সাম্পল দেওয়ার জন্য, আমি এক্সাম্পল দিয়েছি। আমরা যারা আছি আমাকে একটু জানাবেন, ঘুমায় পড়লেন নাকি সবাই? কে কোথায় আছি আমাকে একটু জানাবেন।
ইংরেজি বাক্যের কোন অংশটাকে কি বলে সেটা আপনাকে আগে জানতে হবে, তারপর বাংলা অনুবাদ করলে মিলবে। অনুবাদ তো আর কমন আসবে না, মুখস্থ করলে লাভ হবে না। আপনার খুব স্লো মনে হচ্ছে, কি ব্যাপার? আপনার নন ফাইনাইট ভার্ব সবসময় শুরুতে দিয়ে ফেলবেন। যদি কারো প্রবলেম হয় নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের শুরুতে দিয়ে দিবেন, তাহলে সহজ হবে। ইংরেজি থেকে যখন বাংলা অনুবাদ করবেন নন ফাইনাইট ভার্বটা শুরুতে দিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, অনুবাদ করতে সহজ হবে। আর ফাইনাইট ভার্বটাকে সবার শেষে রাখবেন। আর অবজেক্ট সাবজেক্ট এগুলো বাক্যের মাঝে, এক্সটেনশন বাক্যের মাঝে রাখবেন। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন, এখানে কারো কোনো প্রশ্ন নেই। আমরা যদি সেন্টেন্সটা পড়ে দেখেন, the position and quality of education of Bangladesh, আমরা বললাম অফ বাংলাদেশ, কেমন করে দেখেন, the position and quality of education of Bangladesh অথবা in বাংলাদেশ দুইটাই কারেক্ট। after COVID-19 is a great challenge, is a great challenge। সেন্টেন্স যদি এইভাবে আসে অনুবাদের ক্ষেত্রে, তো প্রথমত বুঝে নিতে হবে এটা ফাইনাইট ভার্ব টু বি ভার্ব। তো টু বি ভার্বের যে ফাইনাইট ভার্বের বক্সটা এটা ক্লসে থাকবে, রাইট? এটা নিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না, যেহেতু এটার অনুবাদ লাগবে না। এটার আগের অংশটা কি? এই হলো আগের অংশ, বাংলাদেশ আফটার কোভিড-19। তাহলে যদি সেকশনে ভাগ করি, এক এই হলো অফ বা ইন, আর এই হলো আফটার। আবারও বলছি, the position and quality of education in Bangladesh after COVID-19 is a great challenge, is a great challenge।
তো এখন যদি আপনি অনুবাদ করেন প্রথম পার্টটা, এটা তো চলেই গেছে, ওই শেষের অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। এবার প্রথমটার অনুবাদ যদি করেন, প্রথমটাতে দেখেন সেকশন আছে হলো 1 2 3, মানে এটা হলো 3, বাংলাদেশ হলো 3, আর এটা হলো 4। এভাবে আছে 1 2 3 আর হলো 4। তাহলে আপনি অনুবাদের ক্ষেত্রে কি লিখতে হবে? 4 3 2 আর হলো 1। তাহলে অনুবাদটা কি নিজে থেকে একটু মিলাই নেন। কোভিড-19 এর পরবর্তী বাংলাদেশের শিক্ষার মান এবং অবস্থান। আবার বলছি, কোভিড-19 এর পরবর্তী বা কোভিড-19 এর পর বা পরবর্তী, পর বলতে পারেন কোভিড-19 এর পর বা পরবর্তী একই বিষয়। বাংলাদেশ মানে বাংলাদেশের রবিভক্তি, আর আপনি যদি বলেন বাংলাদেশে তাও হবে। বাংলাদেশের শিক্ষার মান এবং অবস্থান কি? আর গ্রেট চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ। অনুবাদটা উল্টাই করতে হবে, আর শেষে কিছু বসাইতে হবে না, যেহেতু এটা টু বি ভার্ব, এই বক্সটা খালি থাকবে। টু বি ভার্বের কোনো অনুবাদ হয় না, চাইলে করতে পারেন কিন্তু দরকার নেই। তাহলে এর আগের অংশটা আমরা আগে অনুবাদ করে ফেলবো। এটার আগের অংশটা একটা অনুবাদ করে ফেলবো, আর এটার পরের অংশটা একটা অনুবাদ করে ফেলবো, যত সেন্টেন্স থাক। এই অনুবাদটা বুঝতে পেরেছেন কিনা বলেন? কোভিড-19 এর পর বাংলাদেশের শিক্ষার অবস্থান এবং মান একটি বড় হুমকি বা চ্যালেঞ্জ। ভেরি গুড, একজন ভাই বাংলায় অনুবাদ করে আমাকে দেখিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মানে জাস্ট অনুবাদের ক্ষেত্রে মাথায় রাখবেন যে স্ট্রাকচারগুলো একটু উল্টে লিখতে হবে, আর ফাইনাইট ভার্বটাকে সবার শেষে দিতে হবে, আর নন ফাইনাইট ভার্ব যদি থাকে এটাকে পিক আপ করতে হবে। নন ফাইনাইট ভার্ব একাধিক হলে কি করবেন, দুইটা তিনটা হলে কি করবেন, এটাও আমি দেখিয়ে দেব ক্লাসে, আজকে আমরা দেখিয়ে দেব। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। একটু রেসপন্স করে জানান। তাহলে তিনটা বক্সে করতে হয়েছিল, যেহেতু নন ফাইনাইট ভার্ব নাই, তিনটা বক্সে হবে। খেয়াল করেন, ইংলিশ স্ট্রাকচারটা যদি এভাবে থাকে, ইংলিশ সেন্টেন্সটা যদি এভাবে থাকে, আরেকটা বিষয় আমরা একটু জেনে নিই, তারপর আমরা একটু সামনে যাব। আমরা যে নন ফাইনাইট ভার্বটা বলছি, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের অবস্থানটা এমন হতে পারে, খুব ভালো করে বুঝেন। 2 নাম্বার, তিন নাম্বার, এই তিনটা ফরম্যাটে নন ফাইনাইট ভার্বগুলো থাকতে পারে। একটু খেয়াল করে দেখবো, সেন্টেন্সের ভিতরে এই তিনটা ফরম্যাট পাবেন নন ফাইনাইট ভার্বগুলো। এই তিনটা ফরম্যাটের প্রয়োগ আমাদের একটু খেয়াল করতে হবে। যখন একটা নন ফাইনাইট ভার্বের সাথে আইএনজি থাকে, এটা অবজেক্টও থাকতে পারে, এটা এক্সটেনশন থাকতে পারে। আমরা একটু কনসেপ্টে ক্লিয়ার হব। কোন বাক্যের ভিতরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে,
এটা নন ফাইনাইট ভার্ব। এটা খেয়াল রাখবেন, মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই ইংরেজি বাক্যের ভিতরে এই নন ফাইনাইট ভার্বটার একটা অবজেক্ট থাকতে পারে, আবার একটা এক্সটেনশন থাকতে পারে। ঠিক একই রকম ভাবে টু প্লাস ভার্ব, এটারও কি থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, এটারও এক্সটেনশন থাকতে পারে। এটা নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না, এটা এইভাবে থাকবে না, এটা সাধারণত নাউনের আগে থাকে। পাস্ট পার্টিসিপল ফ্রম নাউনের আগে থাকে বা নাউনের আগে বসে। তবে প্রথম দুইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রথম দুইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভার্ব প্লাস আইএনজি যদি বসে, এটা জিরান্ট পার্টিসিপল যাই হোক, এটা নন ফাইনাইট ভার্ব, এটার অবজেক্ট থাকতে পারে, এটার এক্সটেনশন থাকতে পারে। এখন আপনি যদি কোনো অনুবাদ করতে যান, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, তখন এটার অনুবাদ যখন করবেন, এই টোটালটা অনুবাদ একসাথে করবেন, একসাথে নিয়ে যাবেন যেখানেই যান। এই ভার্ব প্লাস আইএনজি কে যদি কোথাও নেন, তাহলে ধরবেন ওই এক, এটাকে যদি নেন তাহলে এটাকে ধরতে হবে দুই, এটাকে যদি নেন তাহলে কি করতে হবে তিন, আর অনুবাদ করার ক্ষেত্রে কি বলতে হবে তিন দুই এক। বুঝতে পারছেন কিনা আমি জানি না। অর্থাৎ এই অংশটা যেখানেই যান একসাথে নিয়ে যাবেন, বাক্যের মাঝে বসান তাও কোনো সমস্যা নেই, শুরুতে বসান তাও কোনো সমস্যা নেই, যখন বাংলা অনুবাদ করবেন এটাকে একসাথে নিয়ে যাবেন। ঠিক সেম কেস এটার ক্ষেত্রেও, এক দুই তিন যখন আপনি ভাগ করে নেবেন, এক দুই তিন এটা একসাথে নিয়ে যাবেন সামনে অথবা শেষে। এই হলো নন ফাইনাইট ভার্বের তিনটা আকৃতি থাকবে, নন ফাইনাইট ভার্বের এই তিনটা আকৃতি থাকবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন। এগুলো হলো ইংরেজি বাক্যের ভিতরে থাকবে, লুকোচুরি করবে আপনার সাথে। তাহলে আমরা একটা উদাহরণে যাচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই টোটাল স্ট্রাকচারটা এরকম হবে, দেখেন ইংলিশের স্ট্রাকচারটা এইভাবে থাকবে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন প্লাস verb plus ing plus object plus extension plus to plus verb plus object plus extension। খেয়াল করে দেখেন ইংরেজি বাক্যের স্ট্রাকচার এরকম হবে, সাবজেক্ট এই হলো ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্বের একটা অবজেক্ট থাকতে পারে, ফাইনাইট ভার্বের একটা এক্সটেনশন থাকতে পারে। তাহলে এই ফাইনাইট ভার্বটার অবজেক্ট, এই ফাইনাইট ভার্বটার অবজেক্টের ভিতরে অনেকগুলো সেকশন থাকতে পারে, এক দুই তিন, তো এটাকে কি করবেন আপনি উল্টে লিখবেন তিন দুই এক। আবার এক্সটেনশন, তারপর এক্সটেনশনটা বসাবেন, ফাইনাইট ভার্বের এক্সটেনশন, কারণ অবজেক্ট আমরা জানি অনেকগুলো ওয়ার্ড যখন বসে অনেকগুলো প্রেপোজিশন দ্বারা যুক্ত থাকতে পারে, এগুলো একটার পর একটা উল্টে লিখতে হবে, তারপর এক্সটেনশনটা বসবে, তারপর এই সেকশনটা আবার একসাথে নিতে হবে, এক দুই এই হলো তিন, তাহলে আপনাকে লিখতে হবে তিন দুই এই হলো এক। আবার এমন হতে পারে যে এটা অনেকগুলো সেকশন, এটাতে অনেকগুলো সেকশন থাকতে পারে, অবজেক্টও তো অনেকগুলো সেকশন থাকতে পারে, থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে। তাহলে এটা আবার যদি এক দুই তিন হয়, তাহলে অনুবাদের ক্ষেত্রে আপনি কি করবেন তিন দুই এক, কারণ অবজেক্ট মানে কি এখানে একাধিক ওয়ার্ড থাকতে পারে, দুইটা পাঁচটা দশটা, গতকালকে আমরা দেখছিলাম, এগুলো প্রেপোজিশন দ্বারা যুক্ত হবে, এইগুলোকে আবার উল্টে লিখতে হবে। ঠিক একই রকম ভাবে
এটাও সেম কেস, 1 2 3, তাহলে আপনাকে লিখতে হবে 3 2 1। আবার ঠিক এই অবজেক্টটা কি হতে পারে, অনেকগুলো পার্ট হতে পারে, 1 2 3, 1 2 3। তো এখানে অনুবাদ যখন বাংলা এইভাবে করবেন, আপনার দায়িত্ব হলো এই ফাইনাইট ভার্বটা কি করবেন, ওই সবার শেষে দিয়ে লিখবেন। আর বাকিগুলো একটার পর একটা উল্টে এইভাবে করবেন, সবগুলো উল্টাই করবেন। পুরো বাক্য এবার দেখেন, পুরো বাক্য এবার উল্টে করবেন সবগুলো। এটা আগে বসান, কোনো সমস্যা নেই। এটাতে আবার কি থাকতে পারে, 1 2 3 থাকতে পারে। যদি একটা সাবজেক্ট অনেকগুলো সেকশন থাকে তাহলে উল্টে লিখতে হবে। একটা সাবজেক্টে যদি অনেকগুলো সেকশন থাকে তাহলে এটাকে উল্টে লিখতে হবে। তাহলে এটা আবার এরকম ভাবে 3 2 1 এটা বসান। তারপর এই নন ফাইনাইট ভার্বের অংশটা বসান, অবজেক্ট বসান, এক্সটেনশন বসান, নন ফাইনাইট ভার্ব এটা বসান অথবা এটা বসান, সিকোয়েন্সলি বসান। তবে এই অংশটা সবার শেষে যাবে। অনুবাদের রহস্য হলো এটা, ইংলিশ থেকে যখন বাংলা অনুবাদ করবেন এই জিনিসটা বুঝতে হবে, থিমটা বুঝতে হবে। এই ওয়ার্ডগুলো র্যান্ডম, সবগুলো ওয়ার্ড র্যান্ডম হতে পারে, একটা আগে পরে যেতে পারে। তবে যখন এই নন ফাইনাইট ভার্বের কাজ করবেন, এটা একসাথে করে ফেলবেন, তিনটার কাজ একসাথে শেষ করবেন। এটা যেখানেই বসান, আগে বসান মাঝে বসান। আবার এটার কাজ যখন করবেন, এটা একসাথে উল্টে শেষ করে ফেলবেন, যেখানেই বসান বসান। আর এই ভার্বটা আগে দিবেন না, পরে দিয়ে দিবেন ফাইনাইট ভার্ব। যখন আপনি সাবজেক্টের কাজ ধরবেন, যদি সেকশন 2টা 3টা 5টা থেকে উল্টে একসাথে বসান, সাবজেক্টটাকে এক জায়গায় রাখেন, নন ফাইনাইট ভার্বের অংশটাকে এক জায়গায় রাখেন, এবার বাংলা অর্থটা চিন্তা করে সিকোয়েন্সে বসায় দেন, তাহলে অনুবাদ মিলে যাবে। কারণ যদি ইয়া লাগে, এই স্ক্রিনশট লাগে, আপনারা একটু কষ্ট করে নিয়ে নিতে পারেন। আমরা একটা পুরোপূর্ণ পরিপূর্ণ একটা বাক্যে আমরা উদাহরণে যাব এখন। কারণ যদি স্ক্রিনশট প্রয়োজন হয় আমরা একটু লিখে নেব বা নিয়ে নেব। এই স্ট্রাকচারগুলো ইংলিশ বাক্যগুলো দেখুন এইভাবে গঠিত হবে। ওকে, আসলে অনুবাদের বিষয়টা গবেষণার বিষয়, এটা আত্মজীবনীর বিষয়, মানে এ টু জেড জানতে হবে বিষয়টা। আমরা যতটা পারছি একটা দুইটা ক্লাসে আমরা একটু মানে বেসিক কথাগুলো বলে দিচ্ছি, একদম মূল কথাগুলো বলে দিচ্ছি। তো এইভাবে যদি আমরা প্রতিদিন, আপনারা বাসায় প্রতিদিন এরকম ভাবে এই 2টা 3টা 4টা 5টা সেন্টেন্স করে নিয়ে মূল কথাগুলো প্রতিদিন অ্যানালাইসিস করেন, আর প্রতিদিন এরকম 1 ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টা 2 মাস সময় দিতে থাকেন, আপনার লাইফে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিন ফ্রি হ্যান্ড রাইটিং আপনার প্রবলেম হবে না। ফ্রি হ্যান্ড রাইটিং এর মূল থিওরি হলো এই শব্দগুলো। আমাদের বাংলাদেশের অনেক বইয়ে অনেক টিচার অনুবাদের ক্ষেত্রে কথা বলে যে এটা সাবজেক্ট, এটা ওই জায়গা যাবে, এটা অবজেক্ট, এটা ওই জায়গা যাবে। সাবজেক্টের ভিতরেও যে আরো কত কিছু আছে এটা আমরা চিন্তাই করি না। অবজেক্টের ভিতরেও যে আরো কত কিছু থাকতে পারে এটা আমরা চিন্তা করতে পারছি না। এই বিষয়গুলো আমরা খেয়াল করব যে সাবজেক্টের ভিতরে কি আছে, সাবজেক্টটাকে কিভাবে উল্টাতে হবে। অবজেক্ট, এটা কার অবজেক্ট, এটা কি ফাইনাইট ভার্বের অবজেক্ট না নন ফাইনাইট ভার্বের অবজেক্ট নাকি টু বি ভার্বের অবজেক্ট, কার অবজেক্ট কার কমপ্লিমেন্ট, এটা মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তাহলে অনুবাদ আপনি বুঝবেন। আর আলটিমেটলি 1-2 মাস পরে এভাবে যখন প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা বিষয় আপনি চিন্তা করবেন, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস সর্বোচ্চ 10 দিন এরকম ভাবে গবেষণামূলক করে চিন্তা করবেন, যে কোনো একটা থিসিস নিয়ে, যে কোনো একটা প্যাসেজ নিয়ে, যে কোনো একটা ট্রান্সলেশন নিয়ে, বিশেষ করে ইংলিশ থেকে বাংলা। আমি তো আপনাদের সাথে বাংলা থেকে ইংলিশ নিতে পারিনি, যদি ইনশাআল্লাহ সুযোগ থাকে বেঁচে থাকি ইনশাআল্লাহ অবশ্যই নিব, তাহলে অনুবাদ আরেকটু ভালো বুঝবেন। কারণ আমি দ্বিতীয় পার্টের কাজটা করছি, কারণ প্রথম পার্টের অনুবাদ হলো বাংলা থেকে ইংলিশ, সেটা হলো মজার বিষয়। ওইটাতে আরো সুন্দর সুন্দর গেম আছে, খুব মজার মজার টপিকস আছে। তারপর আমি আমার মতো করে আমি দেখিয়ে দিচ্ছি যে বিষয়গুলো আপনার জানতেই হবে। কারণ ইংলিশ থেকে বাংলা অনুবাদের সহজে এই 25 থেকে সহজে 20, এই 20-22 পাওয়াটা সহজ, এভারেজে 15-16 পাওয়া খুব সহজ যদি শুধু এই টেক্সট গুলো প্রয়োগ করেন। তাও পরীক্ষার হলে আপনি ভালো করবেন, এর মধ্যে যদি আপনি প্র্যাকটিস করেন আপনি আরো অনেকটা অনেকটা ভালো করবেন আপনি। ওকে, আশা করি স্ট্রাকচার গুলো বুঝতে পারছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখি এক্সাম্পলটা প্রয়োগ করে দেখি আপনারা বুঝেন কিনা। আমি তো আসলে আপনাদের কাউকে দেখছি না,
অনলাইনে অসুবিধা হলো এটা, কেউ কারোর মনের কথা বলতে পারে না। অনলাইনের ভার্চুয়াল জগতের অসুবিধা হলো আমরা কেউ কারোর মনের কথা বুঝতে পারি না। তারপর আমরা যতটা পারছি আমরা বেসিক কথাগুলো বলছি, আপনারা এইভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। ওকে, আমরা ছোট্ট করে একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সে আমরা এখন যে উদাহরণটা কথা বললাম, যে নিয়মগুলোর কথা বললাম, অনেকগুলো নিয়ম এখানে পাওয়া যেতে পারে। এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব কি? আমাকে একটু সবাই একটু পড়ে সেন্টেন্সটা পড়ে আমাকে বলেন, আমি পড়ে দিচ্ছি। সম্রাট শাহজাহান বিল্ড দ্য তাজমহল, built the Taj Mahal with great love for his beloved, spending a lot of money to immortalize his love at the heart of this world. At the heart of this world. Okay, world শব্দটা একসাথে হয়ে গেছে না? Okay. Okay. তাহলে আপনাদের ডিসিশন থেকে আমরা নিলাম যে এইটা হলো ফাইনাইট ভার্ব। এটা হলো ফাইনাইট ভার্ব। একটা জিনিস পাওয়া গেল। এবার আমাকে বলেন এই বাক্যে দুইটা নন ফাইনাইট ভার্ব আছে। একটু আমাকে হেল্প করেন, এই বাক্যে দুইটা নন ফাইনাইট ভার্ব আছে। দুইটা নন ফাইনাইট ভার্ব কি কি আমাকে একটু লিখে দেখান প্লিজ, দেখি আমরা কতটুকু বুঝতে পারছি এতক্ষণ যা আলোচনা করছি। আমরা একটু টু দা পয়েন্টে লিখবো।
ওকে, আমরা সবাই দুইটা নন ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছি। এটা আগে বুঝতে হবে ফাইনাইট ভার্ব কোনগুলো বাক্যের ভিতরে আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো। এবার এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা বা ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে পারবো না। আমাদের আজকের অনুবাদটা হলো ইংলিশ থেকে কিভাবে বাংলায় অনুবাদ করা যায়, আর করতে গেলে এটার ভিতরে কি কি বিষয় আমাদেরকে জানতে হবে, কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে। স্পেন্ডিং, স্পেন্ড ব্যয় করা, স্পেন্ডিং মানে হলো ব্যয় করে। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব হলো এটা, একটা নন ফাইনাইট ভার্ব হলো এটা, আর আরেকটা নন ফাইনাইট ভার্ব হলো এটা। টু প্লাস ভার্ব, আরেকটা হলো স্পেন্ড যোগ আইএনজি। তাহলে এটার অংশটা হলো এই জায়গায় দেখেন, একটা অংশ হলো এই জায়গায়, এখান থেকে শুরু হয়েছে এই জায়গায়, দেখেন আপনারা বুঝেন কিনা। স্পেন্ডিং এ লট অফ মানি, আর আরেকটা হলো টু ইমর্টালাইজ হিজ লাভ এট দ্য হার্ট অফ দিস ওয়ার্ল্ড। দ্বিতীয় অংশটা হলো এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখেন। আর প্রথমটা হলো এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। এগুলো বুঝতে হবে। ফাইনাইট ভার্ব, এ হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের অবজেক্ট হলো তাজমহল, আর ফাইনাইট ভার্বের এক্সটেনশন হলো উইথ গ্রেট লাভ ফর হিজ বিলাভেড। ফাইনাইট ভার্বের দেখেন অবজেক্ট আছে, ফাইনাইট ভার্বের এক্সটেনশন আছে। ফাইনাইট ভার্বের অবজেক্টও আছে, ফাইনাইট ভার্বের এক্সটেনশনও আছে। খেয়াল করে দেখেন, তৈরি করেছে, কোথায় তৈরি করেছে, কি তৈরি করে, প্রশ্ন করেন কি তৈরি করেছে, তাহলে তাজমহল, এটা হলো অবজেক্ট। কিভাবে তৈরি করেছে, উইথ গ্রেট লাভ, এটা হলো একটা এক্সটেনশন। কার জন্য, ফর হিজ বিলাভেড, তার ভালোবাসা, এটা হলো একটা এক্সটেনশন। এটা হলো একটা এক্সটেনশন। তার মানে একাধিক এক্সটেনশন থাকতে পারে, এটা আমি বিশ্লেষণ দিয়ে দিব। একাধিক এক্সটেনশন থাকলে কি করতে হবে। ওকে, তাহলে আমরা যদি টোটাল অনুবাদটার দিক তাকাই, তো নির্মাণ করেছিলেন, এটা হলো সবার শেষে যাবে। সবার শেষে যে বক্স সেটা হবে বিল্ড। এই বিল্ড শব্দটা সবার শেষে, নির্মাণ করেছিলেন বা তৈরি করেছিলেন সবার শেষে যাবে। আর বাকি শব্দগুলো আপনি সিকোয়েন্সলি আলোচনা করতে পারেন, বসালি হয়ে যাবে। তাহলে আপনি বলতে পারেন সম্রাট শাহজাহান, একটা সিকোয়েন্স পেলাম। তাজমহল, খেয়াল করে দেখেন, সম্রাট শাহজাহান, এখান থেকে যদি বলি, এই যে এই পার্টটা যদি আপনারা নিতে পারেন, আমরা বলছি নন ফাইনাইট ভার্ব গুলো বাক্যের শুরুতে আমরা নিয়ে দিতে পারি, তাহলে কি হবে, স্পেন্ডিং এ লট অফ মানি। এটার অর্থ কি, উল্টো লিখতে হবে। আপনি নিজের একটু চেষ্টা করেন, টু ইমর্টালাইজ হিজ লাভ এট দ্য হার্ট অফ দিস ওয়ার্ল্ড। সবগুলো পার্ট উল্টে যাবে, এটা উল্টে যাবে, এটা উল্টো হয়ে যাবে, ঠিক এটা উল্টো হয়ে যাবে, তারপর এটা উল্টো হয়ে যাবে। তাহলে উল্টো দিক থেকে যদি শুরু করেন, সম্রাট শাহজাহান এই পৃথিবীর বুকে তার ভালোবাসাকে অমর করতে বা স্মরণ করে রাখতে। সম্রাট শাহজাহান এই পৃথিবীর বুকে তার ভালোবাসাকে অমর করতে স্পেন্ডিং এ লট অফ মানি, অনেক অর্থ ব্যয় করে, উল্টে যাবে, উল্টে যাবে দেখেন, অনেক অর্থ ব্যয় করে, অনেক অর্থ ব্যয় করে, উইথ এ গ্রেট লাভ ফর হিজ বিলাভেড, তার ভালোবাসার মানুষের জন্য অনেক ভালোবাসা নিয়ে তাজমহল নির্মাণ করেন। নির্মাণ করেনটা সবার শেষে রাখেন, অনুবাদ মিলে যাবে। খেয়াল করে দেখেন, যেভাবে বলেন অনুবাদ মিলে, নির্মাণ করেন সবার শেষে রাখেন, তাও হবে। সম্রাট শাহজাহান তার ভালোবাসার মানুষের জন্য অনেক ভালোবাসা নিয়ে, তার ভালোবাসার মানুষের জন্য পৃথিবীর বুকে তার ভালোবাসাকে অমর করতে
অনেক অর্থ ব্যয় করে তাজমহল নির্মাণ করেন। অথবা বলতে পারেন সম্রাট শাহজাহান পৃথিবীর বুকে তার ভালোবাসাকে অমর করতে অনেক অর্থ ব্যয় করে তাজমহল নির্মাণ করেন। অনুবাদরা আপনারা লিখতে পেরেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, ইংরাজি সেন্টেন্স গুলো যতগুলো ওয়ার্ড যত বড় সেন্টেন্সই হোক, এই সেন্টেন্সটা দেখেন মোটামুটি ভালোই বড়। এখন আপনি যখন এটা অনুবাদ করতে যাবেন, কোন অংশটা কার, এই ফাইনাইট ভার্বের অংশ কোনটা, নন ফাইনাইট ভার্বের অংশ কোনটা, ফাইনাইট ভার্বের এক্সটেনশন কোনটা, নন ফাইনাইট ভার্বের এক্সটেনশন কোনটা, এটা আপনাকে বুঝতে হবে। আমাকে একটু জানাবেন অনুবাদরা বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা একটু সামনে যাব। এখানে এক্সটেনশন নিয়ে একটা কথা আছে, দেখেন কয়েকটা এক্সটেনশন। প্রথমত খেয়াল করে দেখেন, এই হলো ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, এই হলো এক্সটেনশন। এটা মাথায় রাখবেন, এই এক্সটেনশন 1 2 3 হতে পারে, অর্থাৎ ফাইনাইট ভার্বের এক্সটেনশন 2টা 3টা 4টা হতে পারে। ক্লিয়ার করে দিচ্ছি, এই ফাইনাইট ভার্বের এক্সটেনশন 2টা 3টা 4টা হতে পারে। আবার এই নন ফাইনাইট ভার্বের এক্সটেনশন অবজেক্ট প্লাস একাধিক হতে পারে। কারণ এই এক্সটেনশন একটা যদি হয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, তো এটা আবার কি হতে পারে, হতে পারে এক্সটেনশন গুলো একাধিক হতে পারে। সেই ক্ষেত্রেও বাংলা অর্থটা খেয়াল রাখতে হবে, যেটা কার এক্সটেনশন। আমরা অনেকে এটা খেয়াল করি না, অনুবাদের ক্ষেত্রে এটা আমরা অনেকেই খেয়াল করি না যে এক্সটেনশনটা কার। ইংরেজি বাক্যে যে এক্সটেনশনটা আছে, অতিরিক্ত ওয়ার্ডটা আছে, এই অবজেক্ট ব্যতীত যে এক্সটেনশনটা আছে, এটা কার? এটা কি ফাইনাইট ভার্বের নাকি এক্সটেনশনটা নন ফাইনাইট ভার্বের? এটা খেয়াল করে বাংলা অনুবাদ করতে হবে। যেমন কারো প্রয়োজন হলে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি একটু সামনে যাবো, এটা মুছে ফেলবো। আমি একটু সামনে যাবো, এটা মুছে ফেলবো। এক্সটেনশন গুলো নিয়ে আমি একটু কথা বলবো, যেগুলো বাংলা ইংরেজি অনুবাদ করার ক্ষেত্রে আমাদের একটু প্রবলেমে পড়ে। আপনারা কি লিখতে পারছেন? যদি লেখা হয় বলবেন, একটু একজন আমাকে একটু হেল্প করবেন, বলবেন ডান, তাহলে আমি একটু সামনে যেতে পারবো। স্ক্রিনশট শেষ হলে বলবেন ডান। ওকে, এই হলো এক্সটেনশন। তো আমরা বললাম এক্সটেনশন যদি একটা থাকে কিংবা দুইটা থাকে কিংবা তিনটা থাকে কিংবা চারটা থাকে, এটা ফাইনাইট ভার্বের এক্সটেনশন হোক আর হলো নন ফাইনাইট ভার্বের এক্সটেনশন হোক, এটা আপনার মাথা ব্যথা নেই। আপনি জাস্ট এটা বুঝতে হবে এটা কার এক্সটেনশন। তবে নিয়মটা এক, অনুবাদের নিয়মটা এক। তো আপনি যদি এমন হয় তাহলে এইভাবে বসাবেন এম পি টি আর, এম পি টি আর, এই থিওরিটা প্রয়োগ করবেন। ইংরেজি বাক্যে এম পি টি আর অনুসারে থাকবে। এবার এম মানে হলো ম্যানার, ওকে ক্লিয়ার করে দিচ্ছি।
এক্সটেনশন যদি একাধিক থাকে আপনি বসাবেন এইভাবে এম পি টি আর হলো আর। তাহলে এম মানে হলো ম্যানার, পি হলো প্লেস, টি হলো টাইম, আর আরটা হলো রিজন। একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এই ইংরেজি যে বাক্যগুলো থাকবে আপনাকে বলবে ভাই এটা অনুবাদ করেন, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেন, তখন দেখবেন এই এক্সটেনশন গুলো এইভাবে থাকবে। প্রথমে থাকবে ম্যানার, কিভাবে, অ্যাডভার্ব অফ ম্যানার থাকবে আগে। এই এক্সটেনশন গুলো হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো। এগুলো ইংরেজি অনুবাদে আমাদের খুব ঝামেলা তৈরি করে। তাহলে প্রথমে আপনি কি বসাবেন, অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর কি বসাবেন, কোথায়, যমুনা নদীর তীরে, তারপর কি বসাবেন, 1632 সালে, কার জন্য, তার ভালোবাসার মানুষের জন্য, রিজন। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার আগে বসবে, তারপর প্লেস বসবে, তারপর টাইম বসবে, তারপর কি বসবে, রিজন বসবে। তো ইংরেজি সিকোয়েন্স হলো এটা। কিন্তু মজার বিষয় হলো এই ইংলিশ থেকে যখন আপনি এরকম 1 2 3 বা 4 লিখবেন, আর বাংলা যদি আপনি লেখেন, এটা নিয়ে মাথাও নষ্ট করার জন্য যে কোনটা আগে লিখবেন বাংলাতে, এটাতে কোনো সমস্যা নেই। ইংরেজিতে তারা সিকোয়েন্স মেনটেন করবে, কিন্তু এক্সটেনশন গুলো আপনি আপনার মতো করে লিখেন। আর আপনি যদি মনে করেন যে না স্যার আমি উল্টে লিখবো, এরকম আগে 4 লিখবো, 3 লিখবো, তারপর 2 লিখবো, তারপর 1 লিখবো, তাও হবে। ইংলিশে লিখতে গেলে সিকোয়েন্স তৈরি করতে হবে। আমি আবারও বলছি, ইংলিশে যখন আপনি লিখতে যাবেন এটার সিকোয়েন্স লাগবে। ধরেন বাংলা থেকে আপনি ইংলিশ অনুবাদ করছেন, তাহলে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। প্রথমে কি লিখতে হবে, ম্যানার, তারপর কি লিখতে হবে, প্লেস, তারপর কি লিখতে হবে, টাইম, তারপর হলো রিজন। কিন্তু যখন ইংলিশ থেকে বাংলা করবেন এই সিকোয়েন্সটা মেনটেন না করলে হবে, আপনি বাংলা শুধু অনুবাদ বসালেই হবে। তবে যদি আপনি এরকম ভাবে উল্টো করেন তাহলে সহজ হবে আপনার জন্য, কারণ আপনি তো উল্টো শিখে আসছেন। এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। এক্সটেনশন 2টা 3টা 4টা থাকতে পারে বাংলার সেন্টেন্সের ভিতরে, ইংলিশ বাক্যের ভিতরে। তো এটা একটা ক্রনোলজি আছে। প্রথমে ম্যানার মানে এম পি টি আর। কিন্তু আপনি যখন বাংলায় অনুবাদ করবেন এটা নিয়ে খুব হেডেক করার দরকার নেই যে এটা কোনটার পরে কোনটা যাবে, একটার পর একটা বসালেই হবে। আপনি চাইলে উল্টো লিখতে পারেন, তাহলে সহজ হবে। কিন্তু একটা বিষয় থাকতে হবে যে কোন এক্সটেনশনটা কোন ভার্বের, ফাইনাইট ভার্বের না নন ফাইনাইট ভার্বের, টু প্লাস ভার্বের নাকি বার প্লাস আইএনজি যুক্ত ভার্বের, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। আমি একটা অনুবাদে যা থাকে এ টু জেড ভিতরে ওই পার্ট বাই পার্ট শব্দগুলো কথা বলছি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাদের দরকার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। একাধিক এক্সটেনশন হলে আমরা কি বসাবো, স্ক্রিনশট কি কমপ্লিট করতে পারছেন? ওকে ডান। আমি একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সটা খেয়াল করে দেখেন। আমরা এখন যে নোটটা আলোচনা করলাম আমি একটু বলে রাখি ভাই, আমরা অনেক ভালো ইংলিশ লিখতে পারি, বলতে পারি, কিন্তু আসলে ইংলিশের যে ক্রনোলজি আছে, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, তারপর হলো রিজন, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, তারপর হলো রিজন, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের অবজেক্ট, ফাইনাইট ভার্বের এক্সটেনশন, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের অবজেক্ট, নন ফাইনাইট ভার্বের এক্সটেনশন, এই শব্দগুলো কার এটা খেয়াল রাখতে হবে। আবার খেয়াল রাখবেন এই সাবজেক্টেরও এক্সটেনশন থাকতে পারে।
প্লাস এক্সটেনশন থাকতে পারে। এই সাবজেক্টের যখন আমরা তো এতক্ষণ দেখলাম ভার্বের এক্সটেনশন, তো সাবজেক্টের যখন এক্সটেনশন থাকবে তো অনুবাদ করার ক্ষেত্রে এই সাবজেক্টের সাথে অথবা সাবজেক্টের আগে দিয়ে দিবেন। সাবজেক্টের এক্সটেনশনটা যখন ইংলিশ থেকে বাংলা অনুবাদ করবেন, এই সাবজেক্টের এক্সটেনশনটা এই সাবজেক্টের সাথে বসাবেন, তাহলে অনুবাদটা সহজে মিলবে। আবার বলছি, আপনি যখন কোনো ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদে যাবেন, এই সাবজেক্টের দেখবেন এক্সটেনশন থাকবে, তো সেক্ষেত্রে কি করবেন, এই সাবজেক্টের এক্সটেনশনটা সাবজেক্টের সাথে বসাবেন। এটা ভার্বের পরে নেবেন না, ভার্বের সাথে বসাবেন না। ধরেন আমি বললাম a young boy wearing black t-shirt, সেন্টেন্সটা খেয়াল করে দেখেন, সাবজেক্টের অংশ কি বললাম, a young boy wearing a black t-shirt। সেন্টেন্সটা আশা করি বোঝা যাচ্ছে, আমি পুরো সেন্টেন্স লিখছি না, আপনি এভাবে লিখতে পারেন, is teaching the students of confidence, the students of confidence and interesting subject বা টপিক। খেয়াল করে দেখেন, আমরা যদি অনুবাদের দিক চাই, a young boy wearing a black t-shirt is teaching, শিক্ষা দিচ্ছে কাদেরকে, the students of confidence an interesting topic। তাহলে এখানে যদি আমরা ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব যদি এখানে আমরা ফাইন্ড আউট করি, তাহলে ফাইনাইট ভার্ব হলো এটা। একটু খেয়াল করে দেখবো, আমরা যদি ক্লাসের একটু শেষের দিকে চলে আসছি, ক্লাস কয়টা পর্যন্ত চলবে? 30 মিনিট সময় মনে আছে নাকি? না, 12টা শুরু হয়েছে না? 12টা শুরু হয়েছে না? আচ্ছা, খেয়াল করে দেখবো, যদি আমরা ফাইনাইট ভার্ব চিন্তা করি, তাহলে এটা অনুবাদ করার ক্ষেত্রে এই ফাইনাইট ভার্বের বক্সের তালিকাটা হলো সবার শেষে, এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে বাকি ওয়ার্ডগুলো আমরা আগে বসাবো, তারপরে এখন প্রথম সাবজেক্টটা বসান, এটা হলো সাবজেক্ট ইয়াং বয়, আর সাবজেক্ট ভার্বের এক্সটেনশন দেওয়া আছে দেখেন, এটা ফাইনাইট ভার্বের এক্সটেনশন। খুব ভালো করে খেয়াল করে দেখেন, ওয়্যারিং এ ব্ল্যাক টি শার্ট, এই ছেলেটার সম্পর্কে তথ্য দিচ্ছে, কাদেরকে শিক্ষা দিচ্ছে, দ্য স্টুডেন্টস অফ কনফিডেন্স, কনফিডেন্সের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? অ্যান ইন্টারেস্টিং টপিক অথবা ইন্টারেস্টিং সাবজেক্ট। যদি এটা অনুবাদ করতে যান, তাহলে সাবজেক্টের কথা যদি বলেন, সাবজেক্টের এক্সটেনশনটা সাবজেক্টের সাথে নিয়ে যাবেন, উল্টো লিখে ফেলেন, উল্টো লেখার অনুবাদ মিলে যাবে, যেখানে যাবেন সবকিছু উল্টে লিখবেন, তাহলে সাবজেক্টটা উল্টে লিখে কি হয় বলেন, ওয়্যারিং ব্ল্যাক টি শার্ট, কালো টি শার্ট পরা একটা ইয়াং ছেলে। খেয়াল করে দেখেন, কালো টি শার্ট পরা একজন ইয়াং ছেলে, উল্টো লিখছি আমরা, কালো টি শার্ট পরা একজন ইয়াং ছেলে কনফিডেন্সের ছেলে মেয়েদেরকে, কনফিডেন্সের ছাত্রছাত্রীদেরকে মজার একটি বিষয় পড়াচ্ছে, টিচিং, শিক্ষা দিচ্ছে। দেখেন, আমরা আলোচনার বিষয়বস্তু ছিল হলো যে সাবজেক্টের এক্সটেনশন সাবজেক্টের পাশে বসাতে হবে আপনাকে, তাহলে অনুবাদ সহজে মিলবে। বলছে এ ইয়াং বয় ওয়্যারিং এ রেড টি শার্ট, লাল টি শার্ট পরে একটা ইয়াং ছেলে
কালো টি শার্ট পরে একটা ইয়াং ছেলে, কনফিডেন্সের ছেলে মেয়েদেরকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় স্টিচিং। এই যে হলো স্টিচিং, সবার শেষে যাবে। তা অনুবাদের এটা টিপস যে সাবজেক্টের এক্সটেনশনটা সবসময় সাবজেক্টের সাথে রাখবেন। দেখি আপনারা কি বুঝতে পারছেন, একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন। স্যার প্লিজ বাংলা থেকে ইংলিশ নেবেন, স্ট্রাকচার আমাদের বুঝিয়ে দিয়ে, ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। ফ্রি হ্যান্ড রাইটিং এর টিপস দেন, জি দেব। ফ্রি হ্যান্ড রাইটিং বেশি বেশি করে লিখবেন, আর আজকের এই ক্লাসটা অনুসরণ করবেন। যারা আমার বাংলা টু ইংলিশ অনুবাদ ক্লাস পেয়েছেন তো ভালো, আর নয়তোবা আজকের যে দুইটা ক্লাস, গতকালকে একটা অনুবাদের ক্লাস নিয়েছি, আজকে একটা অনুবাদের ক্লাস নিয়েছি, দুইটা ক্লাসে আমি যথেষ্ট চেষ্টা করেছি মৌলিক বিষয়গুলো কথা বলার। এটার অনুবাদেরও বাংলা টু ইংলিশ আরো 3টা ক্লাস হয়, আমাদের বিভিন্ন টিচাররা নিয়েছে। ওই ক্লাসগুলোর মৌলিক বিষয় ঠিক এরকম ভাবে ক্লাসগুলো নেওয়া হয়েছে আমার বিশ্বাস। এই বিষয়গুলো ওই জায়গায় ধরে ধরে পড়বেন, শুধু 1 মাস প্র্যাকটিস করবেন, ফ্রি হ্যান্ড রাইটিং কোনোদিনই আপনার প্রবলেম হবে না। বিসিএস পরীক্ষার আগে মানে আরেক নাম হলো ফ্রি হ্যান্ড রাইটিং, এটা মাথায় রাখবেন। যারা ভালো ফ্রি হ্যান্ড রাইটিং পারবেন তারা ইংলিশে পাস করবেন, ভালো করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এটা মানে হলো ইংলিশ। 200 মার্কের পরীক্ষা থেকে 170 মার্ক হলো ফ্রি হ্যান্ড রাইটিং, 170 মার্ক। আর যদি বাংলা সাবজেক্টের অনুবাদ ধরে আনেন তাহলে 185 মার্ক ফ্রি হ্যান্ড, ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। যাদের ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার না তারা ইংলিশ পাস করবেন না, যতই চেষ্টা করেন লাভ হবে না, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হতে হবে। ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, ক্লাস শেষ করব। ক্লাস কেমন লাগলো আমাকে একটু জানাবেন, ক্লাস শেষ করব। যে টিপস গুলো আপনাদেরকে দিয়েছি, যা বিষয়গুলো আলোচনা করেছি, আপনাদের কেমন লেগেছে জানাবেন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক সময়। জি, এক্সিলেন্ট এন্ড ইফেক্টিভ। আপনারা খুব ইফেক্টিভ মানুষ, আপনারা খুব ধৈর্যশীল মানুষ, অনেক মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করেন। সমস্যা হলো আপনাদের ক্লাসের উপস্থিতির সংখ্যা খুব কম। ওকে, ইনশাআল্লাহ আপনাদের বাংলা টু ইংলিশ ক্লাস নেব ইনশাআল্লাহ, হয়তো কোনো এক সময় দেখবেন দেখা হয়ে গেছে আপনাদের সাথে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া থাকলো, যদি দেখা হয়তো হলো, আর দেখা না হলে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আপনাদের পরীক্ষায় ভালো করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রবিউল স্যারকে, এটা তো কনফিডেন্সের ছেলেমেয়েরা অনেকে জানেই না যে ইংলিশ ক্লাস নিব কি, আমি তো অনলাইনে ক্লাস